আমি সুপ্রজিৎ। তো আজকে আমি বলিউডের একজন প্রসিদ্ধ ডিরেক্টরকে নিয়ে আর কি আমার অ্যানালিসিস করব। আমি আমার তরফ থেকে চেষ্টা করব সঠিকভাবে আর কি অ্যানালিসিস করার। বেসিক্যালি আর কি সেই ডিরেক্টরের রাইজ অ্যান্ড ফল নিয়ে আর কি এখানে আমি আমার কিছু বক্তব্য পেশ করব। তো সেই ডিরেক্টরটা কিন্তু অ্যাকচুয়ালি একজন ডিরেক্টর নন, মানে তাদেরকে একজন হিসেবে ধরা হয় কিন্তু তারা অ্যাকচুয়ালি ডিরেক্টর ডুও। তারা দুই ভাই, আব্বাস মস্তান বর্মাওয়ালা ব্রাদার্স। তো তারা আর কি অরিজিনালি সুরাট থেকে বিলং করেন। তো এই আব্বাস মস্তান এই নামের সঙ্গে আপনারা অনেকেই পরিচিত। আপনাদের মধ্যে যারা যারা আর কি বলিউড সিনেমাকে অ্যাভিডলি ফলো করেন তারা কিন্তু সবাই এই নামটা 100% জানেন। তো আব্বাস মস্তান এই নামটা কোনো বলিউড ফ্যানের কাছে বা কোনো বলিউড আর কি ফিল্ম ক্রিটিকের কাছে কিন্তু অপরিচিত নাম নয়, যথেষ্ট জানাশোনা নাম। আর তাদের একটা ডিস্টিংটিভ স্টাইল ছিল, একটা ডিস্টিংটিভ তাদের সিগনেচার ছিল, যেটার জন্য আর কি তারা আর কি ফেমাস ছিল বলিউডে, যেটার জন্য আর কি তাদের সিনেমাকে সবাই জানতো। মানে তাদের সিনেমা দেখতে পেলে আর কি তারা ইজিলি বলতে পারতো ডিরেক্টরের নাম না পড়েও যেটা আব্বাস মস্তানের সিনেমা। তো তাদের কোন জনরাটা স্পেশালিটি ছিল? থ্রিলার, স্টাইলিশ স্লিক থ্রিলার্স উইথ মশালা কমার্শিয়াল এলিমেন্টস। মানে বেসিক্যালি তাদের সিনেমার যে পুরো ফার্স্ট হাফে আমরা কি দেখতাম যে কিছু কমার্শিয়াল মশালা এলিমেন্টস আসছে পুরো ভরা। তাদের পুরো সিনেমা ফার্স্ট হাফে পুরো কমার্শিয়াল মশালা এলিমেন্টসে ভরা। যে সিনেমার যে লিড প্রোটাগনিস্ট সে কী করছে, সে আর কি হিরোইনকে ইমপ্রেস করার ট্রাই করছে, হিরোইনের সঙ্গে রোম্যান্স করছে, নাচা গানা করছে, এইসব জিনিসপত্র করছে। কিন্তু ফার্স্ট হাফের শুরুর দিকে একটা ঘটনা ঘটছে, একটা কোনো ক্রাইম ঘটছে, ঠিক আছে। আর সে সিনেমার সেকেন্ড হাফটা ওই ক্রাইমকে নিয়ে পুরো ফোকাস করছে। মানে সেকেন্ড হাফ থেকে তাদের ওই থ্রিলার পোর্শনটাতে পুরো ফোকাস করছে। আর সেকেন্ড হাফটা এই ব্যাপার নিয়ে যে কে কালপ্রিট, কে কাণ্ডগুলো করছে, বা এইসব কাণ্ডগুলোর সঙ্গে হিরো হিরোইনের কী সম্বন্ধ, হ্যানা ত্যানা, এইসব ব্যাপার নিয়ে আর কি এদের সিনেমার সেকেন্ড হাফগুলো চলতো। তো ওই ডিস্টিংটিভ স্টাইল দিয়ে আর কি আব্বাস মাস্তান বলিউডে ওই সময় খুব নাম করেছিল, বিকজ বলিউডে তখন ওই ধরনের সিনেমা খুব একটা হতো না। আর হ্যাঁ, আর প্রচণ্ড ল্যাভিশ আর কি ডিজাইনিং ছিল, মানে তাদের সেট ডিজাইনিং বলুন বা প্রোডাকশন ভ্যালিউ বলুন হিউজ ছিল আর ল্যাভিশ ছিল। ওরকম ল্যাভিশ স্টাইলিস্টিক আর কি স্লিক থ্রিলার্স উইথ আর কি ডার্ক থিমস, এটা ছিল আব্বাস মস্তানের স্পেশালিটি। আর হ্যাঁ, আব্বাস মস্তানের সিনেমায় যতগুলো ক্যারেক্টার্স হতো বেশিরভাগই আর কি গ্রে শেডেড। মানে যে কোনো ক্যারেক্টারকে দেখে আপনাদের খালি সন্দেহ হতো যে মেবি হয়তো এ হতে পারে, মেবি হয়তো ও হতে পারে, বাট এন্ডে যে কে খুনি বা কে কালপ্রিট সেটার জন্য আর কি এন্ড অবধি ওয়েট করতে হতো, মানে টুইস্টের জন্য ওয়েট করতে হতো। বিকজ একটা বিশাল বড় টুইস্ট আমরা কিন্তু লাস্টের দিকে পেয়ে যেতাম। আর সেই টুইস্ট দেখে আমরা অনেক অনেক সময় চমকে যেতাম যে হ্যাঁ, এ ভিলেন, মানে এরকম একটা ব্যাপার। তো আব্বাস মাস্তানের আর কি প্রায় প্রত্যেকটা সিনেমার কিন্তু এই সেম প্যাটার্নটা ফলো করে থাকে। এটা অক্ষয় কুমারের খিলাড়ি থেকে দেখুন, ওটারও ফার্স্ট হাফে দেখুন অনেক কিছু কাণ্ড ঘটছে, ঠিক আছে। মানে হিরো হিরোইনকে রোম্যান্স করছে, কলেজ রোম্যান্স, কলেজে আর কি তাদের যে বাঁদরামো, ওই ব্যাপার স্যাপারগুলো আমরা দেখতে পাচ্ছি। তারপরে এই ফার্স্ট হাফের এন্ডের দিকে, মানে কখনো ফার্স্ট হাফের শুরুতে হয় বা কখনো ফার্স্ট হাফের এন্ডে, যাই হোক ওটা সিনেমা টু সিনেমা ভ্যারি করতো আব্বাস মস্তানের। তো ফার্স্ট হাফের এন্ডের দিকে আমরা দেখতে পাচ্ছি একটা আজব একটা কাণ্ড ঘটলো। তারপরে পুরো সেকেন্ড হাফ আর কি ওই কাণ্ডের উপরে আর কি পুরো সিনেমাটা চলে, ওই থ্রিলার পোর্শনটার উপর আর কি কনসেন্ট্রেট করে সেকেন্ড হাফটা। হ্যাঁ, কিন্তু ফার্স্ট হাফের যে কাণ্ড, যেটা ক্রাইম, সেটা কখনো ফার্স্ট হাফের শুরুর দিকেও ঘটেছে বা কখনো ফার্স্ট হাফের একদম এন্ডে এসেও ঘটেছে। তো সেটা সিনেমা টু সিনেমা ভ্যারি করে। টার্জান দ্য ওয়ান্ডার কার্ডে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি অজয় দেবগনের ক্যারেক্টারটা কীভাবে তাকে মেরে ফেলা হচ্ছে, আর সেকেন্ড হাফটা হচ্ছে ওটাকে নিয়ে আর কি সলিউশন, যে অজয় দেবগনের ক্যারেক্টারটাকে কেন মেরে ফেলা হলো, হ্যানা ত্যানা। টার্জান দ্য ওয়ান্ডার কার, এটাও আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো আব্বাস মস্তানের প্রত্যেকটা সিনেমা কিন্তু ওই প্যাটার্নটা ফলো করেছে। ফার্স্ট হাফ কমার্শিয়াল মশালাইক, হিরো হিরোইনকে ফলো করছে, হিরোইনের সঙ্গে রোম্যান্স করছে, হ্যানা ত্যানা সব করছে। আর সেকেন্ড হাফ থেকে আসল গল্পে সিনেমাটা কনসেন্ট্রেট করছে। তো আব্বাস মস্তান আর কি নিজের ক্যারিয়ারের শুরু কিন্তু একটা গুজরাটি ছবি দিয়ে করেছিলেন, যেহেতু তারা গুজরাট থেকে বিলং করতেন, তারা গুজরাটি সিনেমা দিয়ে আর কি ক্যারিয়ারটা শুরু করেছিলেন। তারপরে অগ্নিকাল
অগ্নিকাল দিয়ে আর কি বলিউডে তারা ডেবিউ করেন। তো অগ্নিকাল ছিল একটা পলিটিক্যাল আর কি থ্রিলার, কিন্তু তারা ব্রেক থ্রুটা পেলো খিলাড়ি সিনেমাটা দিয়ে। আর খিলাড়ি শুধু আব্বাস মস্তানের জন্য ব্রেক থ্রু সিনেমা ছিল না, এটা কিন্তু অক্ষয় কুমারেরও কিন্তু ব্রেক থ্রু সিনেমা ছিল। অক্ষয় কুমারের প্রথম হিট সিনেমা ছিল এটা বলিউডে, খিলাড়ি। তারপর থেকে এই খিলাড়ি ফ্র্যাঞ্চাইজি নিয়ে অক্ষয় কুমার কীভাবে এগিয়েছে, কী কী কাজ করেছে আমরা সবাই জানি। আর আর আব্বাস মস্তানও আর কি নিজেদের একটা ডিস্টিংটিভ একটা জায়গা এটা দিয়ে বানিয়ে ফেললো। তারপরে তারা পরের ছবিটা কি বানালো, বাজিগার। এটা আব্বাস মস্তানের ফিল্মোগ্রাফিতে একটা খুবই কাল্ট ফিল্মের মধ্যে আর কিছুটা কাউন্ট হয়। বাজিগারে শাহরুখ খানের সেই অ্যান্টি হিরোইক ক্যারেক্টার, মানে এটাও কিন্তু ফার্স্ট টাইম ছিল বলিউডে যে কোনো একটা প্রপার হিরো যে আর কি রোম্যান্টিক রোলস করে পপুলার হচ্ছে, সে হঠাৎ করে অ্যান্টি হিরোইক ক্যারেক্টার প্লে করছে। নাহলে বাজিগার ছবিটা কিন্তু অনেকগুলো হিরোকে অফার করা হয়েছিল, কেউ করতে চায়নি, মানে কেউ নিজেকে ভিলেন হিসেবে পেশ করতে চায়নি। কিন্তু শাহরুখ খান সেই ছবিটা করে একটা আলাদাই জায়গা সে তৈরি করে ফেলেছিল অডিয়েন্সের মনে। তারপর আমরা জানি শাহরুখ খান কীভাবে রাইজ করেছে। আর আব্বাস মস্তানও আর কি কনফিডেন্স পেয়ে আরও দূরে গিয়েছে। তারা এরপরে দরার করেছে, যেখানে আর কি আরবাজ খান ছিল, জুই চাওলা ছিল। তাছাড়া সোলজার, আব্বাস মস্তানের ক্যারিয়ারে কিন্তু ওই সময় সোলজার বিশাল বড়, মানে সব থেকে বড় আর কি সিনেমা ছিল, সব থেকে বড় সুপারহিট ফিল্ম ছিল তখন ওই সময় সোলজার। আর সেটা দিয়ে আর কি ববি দেওলের ক্যারিয়ারে কীভাবে আর কি রাইজ আমরা দেখলাম, একটা ববি দেওলের ক্যারিয়ারে আমরা রাইজ দেখলাম। আর তাছাড়া এই সিনেমাটা বক্স অফিসে কিন্তু বিশাল বড় সাফল্য পেয়েছিল, তখন ওটা আব্বাস মাস্তানের সব থেকে বড় আর কি সুপারহিট ফিল্ম ছিল, আগেই বলেছি। তারপরে শাহরুখ খানকে নিয়ে আবার তারা একটা কমিক কেপার ফিল্ম করলো বাজিগার। তো বাজিগার ছিল বলিউডে আর কি ওয়ান অফ দ্য ফার্স্ট আর কি এরকম কমিক কেপার সিনেমা, বিকজ এরকম কমিক ক্রাইম কেপার ফিল্মস কিন্তু বলিউডে খুব একটা দেখা যেত না। তো বাজিগার দিয়ে আর কি আব্বাস মাস্তান প্রথম এরকম কমিক কেপার ছবি আর কি অ্যাটেম্প্ট করলো শাহরুখ খানের সঙ্গে। তারপরও আব্বাস মাস্তান আরও অনেক সিনেমা করেছে, আজনবী, হামরাজ, মানে সোলজারের মতন আজনবী, হামরাজ, এই দুটো ছবিতেও ববি দেওল আর কি সেখানে ছিল। আর সেই ববি দেওলকে আব্বাস মাস্তানের আরেকটা ছবিতে আমরা দেখেছিলাম, সেটা ছিল প্লেয়ার্স, যদিও ববি দেওলের সেখানে আর কি একটা এক্সটেন্ডেড কেমিও ছিল। আর তার মধ্যেখানে আব্বাস মাস্তানের সেই নাম করা ফ্র্যাঞ্চাইজি রেস পার্ট 1 পার্ট 2। তো এইসব ছবি দিয়ে আব্বাস মাস্তান কিন্তু একটা খুব মানে তারা রাইজ দেখেছিল বলিউডে, তাদের বেশ নাম হচ্ছিল। আর তাছাড়া বলিউডে তাছাড়া হ্যাঁ সরি, ববি দেওলের সঙ্গে আরেকটা তারা ছবি করেছিল, ভুলে গেছি, নকাব, সেখানে অক্ষয় খান্নাও ছিল। তো মানে আব্বাস মাস্তানের ফিল্মে ঠিক আছে সব থেকে কমন আর কি অ্যাক্ট্রেস ছিলেন ববি দেওল, তাদের সঙ্গে 4-5টা ছবি সে করে ফেলেছিল, সোলজার থেকে প্লেয়ার্স অবধি। তারপরে ছিল অক্ষয় খান্না, সেও কিন্তু তাদের সঙ্গে মাল্টিপল টাইমস আর কি কোলাবোরেট করেছে। অক্ষয় কুমারও তাদের সঙ্গে আর কি 2-3 বার কোলাবোরেট করেছিল। তো এই তিনটে আর কি অ্যাক্ট্রেস খুবই কমন ছিল আব্বাস মাস্তানের সিনেমাতে। কিন্তু আব্বাস মাস্তানের ক্যারিয়ারে এমন কি দশা হয়ে গেল যে যার কারণে আর কি তাদেরকে বিশাল বড় ফল দেখতে হলো। আজকে তাদের কোনো সিনেমা আমরা না দেখতে পাই না শুনতে পাই, এমন কি কারণ ছিল? তো সেটা নিয়ে আর কি এবার বলা বলি শুরু করব। তো ফার্স্ট অ্যান্ড দ্য ফোরমোস্ট রিজন যার কারণে আর কি আব্বাস মাস্তানের ক্যারিয়ারে আমরা এত বড় একটা ডাউনফল দেখলাম, সেটা হচ্ছে ইন্টারনেট বুম। 90s বা আর্লি 2000s ইন্টারনেট কিন্তু সবার বাড়িতে অ্যাভেলেবেল ছিল না। 90s তো ইন্টারনেট আমাদের ইন্ডিয়াতেই ছিল না, আর ইন্ডিয়াতে থাকলেও খুব লিমিটেড জায়গায় ছিল। মানে কোনো কমন লোকের বাড়িতে বা কোনো আর কি সাধারণ মানুষের বাড়িতে 90s ইন্টারনেট ছিলই না বলতে গেলে প্রায়। আর 2000s থেকে ইন্টারনেটটা আস্তে আস্তে আর কি আমাদের বাড়িতে আসা শুরু হয়েছে 2000s থেকে, ঠিক আছে। তো আমাদের বাড়িতেই মানে আমার নিজের বাড়িতেই 2009 সালের আগে ইন্টারনেট ছিল না, 2008 অবধি উইদাউট ইন্টারনেট কাটিয়েছি। 2009 সাল থেকে আর কি ইন্টারনেট আমরা ইউজ করছি। তো ভেবে দেখুন আপনাদের সবার বাড়িতে সবার কিন্তু প্রায় এই সেম কিস্সা, এই সেম ব্যাপার, যে এই 2007, 8, 9-এর আগে ইন্টারনেট সেভাবে আমরা কেউ ইউজ করিনি। আর প্রথম দিকে যখন ইন্টারনেট এসেছিলো তখন কিন্তু এত বেশি আমরা এটা ইউজ করতে পারতাম না, তার অনেক লিমিটেশনস ছিল। তো 2015-16 থেকে সেই 2016 থেকে যখন আর কি মুকেশ আম্বানিরা জিও লঞ্চ করলো, জিও আর কি সবাইকে সস্তায় আর কি সবার বাড়িতে ইন্টারনেট
সাপ্লাই দিল, মানে জিওর কারণে লোকেরা আর কি সস্তায় আর কি ইন্টারনেট পেয়ে গেল। তো তারপর থেকে লোকেরা আর কি অরিজিনাল ছবি দেখা শুরু করলো। আর যেহেতু অরিজিনাল ছবিগুলো দেখা শুরু করলো, আব্বাস মাস্তানের বাজার ওখানেই শেষ হয়ে গেল। আর এখন অরিজিনাল ছবির সঙ্গে আব্বাস মাস্তানের ফিল্মোগ্রাফির কী সম্বন্ধ, এটাই ভাবছেন তো? চলুন বলে দিই। আব্বাস মাস্তানের ফিল্মোগ্রাফিতে তার সবথেকে মেজর ছবিগুলো দেখুন, আর বিশেষ করে তার প্রত্যেকটা থ্রিলার ছবিগুলো দেখুন। মানে তার প্রত্যেকটা থ্রিলার ছবি, ঠিক আছে, প্রত্যেকটাই হলিউডের সিনেমার হয় আনঅফিসিয়াল রিমেক্স বা আনঅফিসিয়াল ইন্সপিরেশনস। একটা দুটো ছবি অফিসিয়াল রিমেক, যেমন প্লেস 2012 সালে যে সিনেমা বেরিয়েছিল অভিষেক বচ্চন ববি দেওলকে নিয়ে, প্লেস, ওইটা অফিসিয়াল রিমেক ছিল। নাহলে আর যতগুলো ছবি তারা হলিউড থেকে সব টুকলি করে বানিয়েছে সেগুলো আনঅফিসিয়াল ছিল, আনঅফিসিয়াল রিমেক্স বা আনঅফিসিয়াল অ্যাডাপ্টেশনস। যেমন বাজিগার শাহরুখ খানের, এটা আ কিস বিফোর ডাইং ছবিটার কিন্তু আনঅফিসিয়াল রিমেক। খিলাড়িও আনঅফিসিয়াল রিমেক ছিল। আর আব্বাস মাস্তানের সোলজার, ওটাও আনঅফিসিয়াল রিমেক ছিল। মানে ওটা প্রায় প্রত্যেকটা সিনেমায় সব আনঅফিসিয়াল রিমেক ছিল। এমনকি বাদশাহ, যেটা কমিক কেপার, সেটাও কিন্তু হলিউড থেকে ইন্সপায়ার হয়ে আর কি আব্বাস মাস্তান চালু করেছিল। সেটাও কিন্তু একটা আনঅফিসিয়াল, মানে কোনো হলিউড ছবির আই থিঙ্ক আনঅফিসিয়াল অ্যাডাপ্টেশন বা রিমেক। তো আব্বাস মাস্তান ওই হলিউড ছবিগুলো দেখে দেখে আর কি সেগুলোর নকল করে আর কি তারা বলিউডে ক্যারিয়ার বানিয়েছিল। হ্যাঁ, এটা আলাদা কথা যে আব্বাস মাস্তান কিন্তু অডিয়েন্সকে এন্টারটেন করতে খুব ভালো জানতো, যে ওই থ্রিলার, এরকম থ্রিলার টুইস্টি আর কি পোর্শনদের সঙ্গে ওই কমার্শিয়াল মশালাইক এলিমেন্টসগুলোকে কী করে অ্যাড করতে হয়, এটা আব্বাস মাস্তান বেশ ভালো জানতো। মানে আব্বাস মাস্তান এখানে তো মানে একটা স্পেশালিটি আর কি তারা বানিয়ে ফেলেছিল নিজের। এটা তাদের সিগনেচার ছিল যে কমার্শিয়াল মশালাইক এলিমেন্টসও রয়েছে, আবার পুরো সেকেন্ড হাফটা থ্রিলার আর কি হচ্ছে। মানে এমন থ্রিলার যে আমরা বুঝতে পারছি না যে কোন ক্যারেক্টার আর কি মানে দোষী। কেননা আব্বাস মাস্তানের বেশিরভাগ সিনেমাতে ক্যারেক্টার্সগুলো বেশিরভাগই গ্রে শেডেড ছিল। মানে মাঝে সাঝে তো আব্বাস মাস্তানের যারা প্রোটাগনিস্ট হতো, ঠিক আছে, যারা মানে বদলা নিচ্ছে, তারা অবধি গ্রে শেডেড, তারা অবধি গ্রে শেডেড হতো। প্রোটাগনিস্টগুলো অনেক সিনেমাতে গ্রে শেডেড হতো। আর বাজিকারে তো অ্যান্টি হিরোই হয়ে গেছিলো। এমনকি নকাব, নকাব সিনেমা তো দেখবেন প্রত্যেকটা ক্যারেক্টার্সই ভুলভাল কাজ করেছিল, গ্রে শেডেড ক্যারেক্টার ছিল প্রত্যেকে নকাবে। নকাব ছবিটাও ফ্লপ ছিল, কিন্তু ওটাও আবার কোনো হলিউড সিনেমার থেকে আর কি ইন্সপায়ার্ড, এমনকি রেস অবধি। আর আজনবী, ওটাও একটা হলিউড সিনেমার একটা মানে বলবো আনঅফিসিয়াল রিমেক। তো ওটাই ইন্টারনেটের বুম চালু হলো, আব্বাস মাস্তানের ক্যারিয়ার একদম ধপাস খতম। আর দ্বিতীয় কারণ হচ্ছে রেস ফ্র্যাঞ্চাইজিটা আব্বাস মাস্তানের হাত থেকে চলে যাওয়া। মানে এই সময় যখন আব্বাস মাস্তানের কোনো সিনেমা চলছে না, ওদের যখন নকাব চললো না, প্লেয়ার্স ডাহা ফ্লপ হয়ে গেল। প্লেয়ার্স মানে আব্বাস মাস্তানের ক্যারিয়ারের সব থেকে বড় ফ্লপ সিনেমা হিসেবে প্রমাণিত হলো। মানে আব্বাস মাস্তান একেবারে রাস্তায় নেমে গেছিলো প্লেয়ার্সটা ফ্লপ হওয়ার কারণে, বিকজ প্লেয়ার্সের পিছনে প্রচুর বাজেট খরচা হয়েছিল। আগেই বলেছি আব্বাস মাস্তানের সিনেমাতে, ঠিক আছে, মানে প্রোডাকশন ভ্যালিউ, বাজেটস অনেক ল্যাভিশলি আর কি খরচা করা হতো। মানে প্রোডাকশন ভ্যালিউস হিউজ হতো আব্বাস মাস্তানের সিনেমাতে, যেহেতু স্লিক স্টাইলিশ হতো ওদের সিনেমাগুলো, তো প্রোডাকশন ভ্যালিউ একদম হিউজ ছিল, ঠিক আছে, হিউজ প্রোডাকশন ভ্যালিউ। পয়সা অঢেল খরচা হতো, মানে ল্যাভিশ ফিল্মস হতো তাদের। তো প্লেয়ার্সও সেভাবে বানানো ছিল। তো প্লেয়ার্স একেবারে হয়ে গেল বক্স অফিস বম্ব, ডাহা ফ্লপ। তো তারপর আব্বাস মাস্তানের ক্যারিয়ারটা ওখানেই প্রায় শেষ হয়ে গেছিলো। কিন্তু তারপরেও আর কি রেস 2 যেটা 2013-তে বেরিয়েছিল, ওটা কিন্তু আব্বাস মাস্তানের ক্যারিয়ারটা একটু হলেও মানে বাঁচিয়েছিল। মানে এই রেস পার্ট 1 পার্ট 2, মানে এই রেস ফ্র্যাঞ্চাইজির জন্য আব্বাস মাস্তানের ক্যারিয়ারটা তবু একটু বেঁচে ছিল। কিন্তু সেই ফ্র্যাঞ্চাইজিটাও ওদের হাত থেকে ছিনে গেল। আর কে ছিনলো সেটাকে? সলমান খান। অ্যান্ড সেই সলমান খান ভেরি কোইন্সিডেন্টালি আব্বাস মাস্তানের একটা সিনেমাতে কাজ করেছিল। আর সেই সিনেমাটা কিন্তু কোনো থ্রিলার ছবি ছিল না, সেটা ছিল একটা রোম্যান্টিক ড্রামা। আর সেই ছবিটাকে আর কি আব্বাস মাস্তান ডিরেক্টও করেছিলেন, প্রডিউসও করেছিলেন। তো সেই সিনেমাটার নাম চোরি চোরি ছুপকে ছুপকে, সরি প্রডিউস করেননি, ডিরেক্ট করেছিলেন। তো আব্বাস মাস্তানের এটা একটা খুবই রেয়ার সিনেমা, এটা চোরি চোরি ছুপকে ছুপকে। তাছাড়া কপিল শর্মার ওই সিনেমাটা কিস কিস কো প্যার করু, এই দুটো সিনেমা আব্বাস মাস্তানের ফিল্মোগ্রাফিতে খুব রেয়ার ফিল্মস। কেন বলছি? বিকজ এই দুটো সিনেমা কিন্তু থ্রিলার ফিল্মস না। চোরি চোরি ছুপকে ছুপকে হচ্ছে একটা রোম্যান্টিক ড্রামা,
আর কিস কিস কো প্যার করু হচ্ছে রোমান্টিক কমেডি। তো আব্বাস মাস্তান কিছু এমন ছবি প্রডিউসও করেছেন যেগুলো আর কি থ্রিলার জনরাতে পড়ে না, যেমন লাইফ পার্টনার, এটাও ছিল রোমান্টিক কমেডি, এটাও কিন্তু মানে একদম আলাদা ধরনের সিনেমা। তো আব্বাস মাস্তান কিছু আলাদা ধরনের সিনেমা আর কি ডিরেক্ট প্রডিউসও করেছেন, সেগুলো আর কি সংখ্যায় 2-4। তো যেহেতু রেস ফ্র্যাঞ্চাইজি আব্বাস মাস্তানের হাত থেকে সরে গেল, ওদের হাতে আর কোনো সেরকম ভালো কাজ, কোনো ভালো সিনেমা কিছু রইলো না। তারা মাঝখানে আবার নিজেদের ছেলে মুস্তাফা বর্মাওয়ালাকে লঞ্চ করেছিল মেশিন দিয়ে 2017 সালে। আর যখন মেশিন সিনেমাটা আপনারা নিশ্চয়ই অনেকেই দেখেছেন, আর যারা যারা দেখেননি তাদেরকে অবশ্যই সাজেস্ট করবো যে দেখবেন না। আর যদি আপনাকে কাউকে গালি দিতে বা ট্রোল করতে কখনো মন করে, আপনারা অবশ্যই এই সিনেমাটা দেখুন। যদি কাউকে গালি দিতে বা ট্রোল করতে মন করে, ডেফিনেটলি মেশিন দেখুন। আর মেশিন সিনেমাটা এত আউটডেটেড ছিল না, মানে এর থেকে বোঝা যাচ্ছিল যে আব্বাস মাস্তান কতটা আউটডেটেড হয়ে গেছেন। যেহেতু এখন হলিউড সিনেমা সম্বন্ধে সবার একটা নলেজ তৈরি হয়ে গেছে, সবাই আজকাল হলিউড সিনেমা দেখছে। আর শুধু হলিউড সিনেমা কেন, অনেক অরিজিনাল সিনেমা আজকাল আমরা সবাই দেখছি। সেই কারণে আব্বাস মাস্তান যে কীভাবে আউটডেটেড হয়েছে তার একটা প্রধান উদাহরণ হচ্ছে এই সিনেমা, এই মেশিন। এই মেশিন হচ্ছে শাহরুখ খানের যে বাজিগর করেছিল তারা, ওইটারই একটা যেন রিপ অফ, ওইটারই যেন একটা মানে আনঅফিসিয়াল অ্যাডাপ্টেশন, মানে পুরো সেটাই মনে হচ্ছিল। মানে মুস্তাফা বর্মাওয়ালা যে ক্যারেক্টার অনেকটাই কিন্তু ওই শাহরুখ খানের বাজিগরের মতন ছিল অনেকটা। মানে আব্বাস মাস্তানের যত পুরনো পুরনো সিনেমাগুলো ছিল, ওই সব কটা সিনেমার আর কি ওই পুরনো মাল মশলাগুলো আর কি এখানে ঢোকানো হচ্ছে। এমনকি আব্বাস মাস্তানের যে আরেকটা সিনেমা ছিল মোহরা, মোহরার কথা বলতে ভুলে গেছি, মোহরা, এখানেও কিন্তু আবার অক্ষয় কুমার ছিল মোহরা। তো ওই মোহরার যে গান তু চিজ বড়ি এ মস্ত মস্ত, এটাও কিন্তু মেশিনে ছিল ওই গানটা। তো মানে মেশিনে আব্বাস মাস্তান নিজেদের সিনেমার সব পুরনো এলিমেন্টসগুলোকে আবার ঢেলে ওইভাবে একটা আউটডেটেড সিনেমা বানিয়েছিল। মানে আজকের দিনে ওরা অনেকটা আউটডেটেড হয়ে গেছেন, আর ওদের যথেষ্ট বয়স হয়ে গেছে। তো ওদের আর সেই বয়স নেই যে ওরা কিছু নতুন কিছু কাজ নিয়ে কোনো বা নতুন ব্যাপার স্যাপার নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারবে। আর ওদের একটা সিনেমা রয়েছে থ্রি মাঙ্কিজ, যেটা এখনও আটকে পড়ে আছে। সেই সিনেমাতে লিড রোলে রয়েছেন অর্জুন রামপাল আর প্রিয়া প্রকাশ ভ্যারিয়ার। তো এই সিনেমাটা এখনও রিলিজ হয়নি। তো আবার শুনছি যে রেস পার্ট 4 হবে, কিন্তু সেটা আর কি সলমান খানের সাথে আর কি এটার কোনো সম্বন্ধ থাকবে না। এখানে আবার আমরা সাইফ আলি খানকেই লিড চরিত্রে দেখতে পাবো। আর এটা সেখান থেকেই শুরু হবে যেখান থেকে আর কি রেস 2 শেষ হয়েছিল। মানে এরকমটা আর কি আমি রুমার শুনলাম। এখন দেখা যাক এটা সত্যি কি না। আর যদি এটা সত্যি হয়, তো আব্বাস মাস্তান আর কি এই সিনেমার কামানটা আবার ফেরত পান কি না। আর যদি এই কামান আব্বাস মাস্তান ফেরত না পান, তাহলে একটা কথা আমি মানে খুব পরিষ্কারভাবে বলতে পারি যে ওদের ক্যারিয়ার ফিনিশ হয়ে গেছে বস। উনকা টাইম খতম হো চুকা হ্যায়। মানে ওদের প্রাইম টাইম, ওদের পিক টাইম শেষ। আর ওদের পিক টাইম তখন ছিল 90s-এ, যখন আর কি লোকেরা অরিজিনাল ছবি দেখতো না, আর যখন ইন্টারনেট আমাদের দেশে অ্যাভেলেবেল ছিল না। এখন ইন্টারনেট দেশে অ্যাভেলেবেল হয়ে গেছে, লোকেরা অরিজিনাল ছবি দেখছে। তো এখন আব্বাস মস্তানের এই আউটডেটেড স্টাইল নেই চলেগা। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলতে আমি ভুলে গেলাম, যে আমি এই ভিডিওতে আগে বলছিলাম যে অনেকগুলো অ্যাক্টার্স আব্বাস মাস্তানের সঙ্গে খুব ফ্রিকুয়েন্টলি কোলাবোরেট করেছেন। মানে আমি হিরোদের কথা বললাম, ববি দেওল, অক্ষয় খান্না, অক্ষয় কুমার। এবারে এমন একটা অ্যাক্টরের কথা বলবো যে কিন্তু আব্বাস মাস্তানের প্রায় প্রত্যেকটা সিনেমাতে ছিল, কিন্তু শুধু খালি একটা দুটো সিনেমাতে বাদ দিয়ে, বিশেষ করে নাকাবেও সে অ্যাক্টরটা ছিল না, সে হচ্ছে জনি লিভার। জনি লিভার দেখবেন আব্বাস মাস্তানের প্রায় প্রত্যেকটা সিনেমাতে কিন্তু সে কাজ করে গেছেন। মানে খিলাড়িতেও তিনি কাজ করেছেন, সোলজারও তিনি কাজ করেছেন। আর জনি লিভার এমনকি প্লেসেও কাজ করেন। জনি লিভারের ক্যারেক্টারটা মানে মানে উনি ওই সেম ক্যারেক্টার প্লে করছেন। মানে খিলাড়িতে যেরকম ক্যারেক্টার ছিল, সেরকম ক্যারেক্টার উনি সোলজারে প্লে করছেন, আর সেরকম ক্যারেক্টার উনি প্লেসেও প্লে করছেন। আর প্রত্যেকটা সিনেমাতে জনি লিভারের একটা খুব কমন ডায়লগ, যে আমার একটা যমজ ভাই ছিল, আপনি তাকে দেখেছেন কি? আমার একটা যমজ ভাই ছিল, আপনি আপনি তাকে দেখেছেন কি? ছোটোবেলায় আমরা মেলাতে গেছিলাম, তারপরে মেলাতে আমরা হারিয়ে গেলাম, তারপর থেকে আর কি আমি এই ভাইটাকে খুঁজে বেড়াচ্ছি। মানে এটাকে নিয়ে একটা কমিক এলিমেন্টস অলওয়েজ ক্রিয়েট করা হতো। মানে জনি লিভারের পরিবারের পারিবারিক প্রবলেম বা ওর ভাইকে সে খুঁজে পাচ্ছে না, এই থিমটা জনি লিভারে, ঠিক আছে, এই রোলটা খুব কমন ছিল আব্বাস মাস্তানের প্রত্যেকটা সিনেমাতে, শুধু একটা দুটো সিনেমা বাদ দিয়ে। তো যাই হোক,
তো আপনাদের আব্বাস মাস্তানকে নিয়ে কী মতামত, যদি কোনো পয়েন্ট আমি মিস আউট করে থাকি আব্বাস মাস্তানের ফলের কারণে, যদি কোনো পয়েন্ট মিস আউট করে থাকি বা রাইজের কারণ বা ফলের কারণ, মানে যেখানেই হোক যদি কোনো পয়েন্ট মিস আউট করে থাকি আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান সেটা। আর হ্যাঁ, আব্বাস মাস্তানের কোন সিনেমা আপনাদের ফেভারিট, মানে আব্বাস মাস্তানের কোন সিনেমা আপনাদের আজও দারুণ লাগে বা আপনাদের একদম প্রিয়, সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই এখানে জানান। তো আজকের দিনের মতন এখানে বিদায় নিলাম। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে ডেফিনেটলি 100% সাবস্ক্রাইব করবেন। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।